ঠিক আছে? নাও, খাতা পেন নাও, শুরু করো। তো লেখো নেটওয়ার্কিং বলে, ঠিক আছে? তো দেখো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, এটা অনলাইনে থাকে। হ্যাঁ, আচ্ছা, খাতা পেন নাও, টাইমলি আসবে, দেরি করছে কেন? ঠিক আছে? তো আজকের বিষয় হচ্ছে নেটওয়ার্কিং বলে, দেখো লেখা আছে, বানানটা ধরে বানান দিকে লেখো। নেটওয়ার্কিং বলতে কাকে বলবে, ঠিক আছে? লেখো নেটওয়ার্কিং বলে লেখো। নেটওয়ার্কিং জিনিসটা কি, ঠিক আছে, সেটা তোমাদেরকে জানতে হবে। প্রশ্ন পড়ে, শর্ট কোশ্চেন পড়বে, নেটওয়ার্কিং বলতে কি বোঝো। তো নেটওয়ার্কিং জিনিসটা এই যে তোমরা ডেটা ইউজ করছো, না, এই যে আমি আজকে এখানে বসে ক্লাস করছি, বাড়িতে বসে আমি ক্লাস শুনছি, এখানে ক্লাসে একটি লাইভ ব্রডকাস্ট হচ্ছে, বাড়িতে বসে চাইলে দেখতে পারবে বা শুনতে পারবে। তো যাদের যাদের আমি লিঙ্ক দিয়েছি তারা কিন্তু বাড়িতে বসেই এই ক্লাসটা দেখতে পারবে, শুনতে পারবে, ঠিক আছে? তো তাহলে এটা কিসের সাহায্য হচ্ছে? এটা নেটওয়ার্কিং যদি না থাকতো, ইন্টারনেট যদি না থাকতো, তাহলে হতো না। তো এই নেটওয়ার্কিং থেকে কিন্তু ইন্টারনেটের জন্ম হয়েছে। তো নেটওয়ার্কিং আসলে কি এবং নেটওয়ার্কিং এর কতগুলো ভাগ আছে, নেটওয়ার্কিং কিভাবে এলো, সেইটা সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা হবে, ঠিক আছে? তো আজকে টোটাল বিষয় হচ্ছে নেটওয়ার্কিং, এই বিষয়টা নিয়েই বলা হবে। এখান থেকে শর্ট কোশ্চেন যা আসবে সেগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো হেডিং এ লেখো নেটওয়ার্কিং বলে, লেখো হেডিং এ লিখেছো তো নেটওয়ার্কিং। তাহলে নেটওয়ার্কিং জিনিসটা কি? দেখো এখানে বলছে, networking is a combination of hardware, software, and cabling which together allow multiple computing devices to communicate with each other. ঠিক আছে? তার মানে এখানে হার্ডওয়্যার আছে। হার্ডওয়্যার বলতে কি? যাকে স্পর্শ করে ছুঁয়ে দেখতে পাচ্ছি, এগুলো হার্ডওয়্যার। মানে এই যে কিবোর্ড, মনিটর, এটা মনিটর, তাই না? তো যেগুলোকে তুমি ছুঁয়ে স্পর্শ করে দেখতে পাচ্ছ সেগুলো কি হবে? সেগুলোকে কি বলবে? সেগুলোকে বলবে হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার হলো কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশ যেগুলোকে ছুঁয়ে স্পর্শ করে তুমি দেখতে পাচ্ছ। হার্ডওয়্যার ডেফিনিশন আরেক জায়গায় দেওয়া হবে, এখানে লিখতে হবে না, জাস্ট জেনে রাখো। আর সফটওয়্যার কাকে বলবে? যাকে তুমি ছুঁয়ে দেখতে পাচ্ছ না কিন্তু সে কাজ করছে। যেমন সফটওয়্যার, যেটাকে প্রোগ্রাম বলা হয়, তাই না? যে অ্যাপ্লিকেশন গুলো, সেগুলোকে তো তুমি ছুঁয়ে দেখতে পারো না, তো সেগুলো তো কাজ করছে না। তো তাহলে সেটাকে যদি বলো, কি বলবে? সফটওয়্যার, সফট বলা হয়, সফটওয়্যার। ঠিক আছে? যেমন আমাদের দেহের শরীরটা হচ্ছে হার্ডওয়্যার, মনটা হচ্ছে সফটওয়্যার। তেমনি কম্পিউটারের ক্ষেত্রে দুটো সফটওয়্যার আছে, একটা সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারকে ছুঁয়ে দেখতে পারো, আর সফটওয়্যারকে ছুঁয়ে দেখা যায় না, ঠিক আছে? এটা বোঝা গেছে? আর কেবলিং কথার অর্থ হলো, কেবলিং হচ্ছে যোগাযোগের মাধ্যম। কেবলিং কথার মানেটা এখানে কি হচ্ছে? যোগাযোগের মিডিয়া। তাহলে যোগাযোগ কিভাবে হতে পারে? এখানে তারের সাহায্যে হতে পারে, আর এখন তো উইদাউট ওয়্যারে হচ্ছে, তাই না? আবার তোমার ইনফ্রারেড, তারপরে ব্লুটুথ, এইসব বিভিন্ন ধরনের কানেকশন আছে, মিডিয়া আছে, যেগুলোর সাহায্যে তুমি দুটো ডিভাইসকে কানেক্ট করতে পারো। তাহলে এগুলোর সাহায্যেও কিন্তু নেটওয়ার্ক করা যাবে। কেবলিং বলতে শুধুমাত্র যে তার চোখে দেখা তার হবে তা কিন্তু নাও হতে পারে। সেটা কি হতে পারে? সেটা তোমার ওই যে বললাম অদৃশ্য, মানে চোখে দেখা যায় না এরকম কোনো মিডিয়া, যেমন ওয়াইফাই, চোখে দেখা যায় কিন্তু তুমি কানেক্ট করতে পারো না। তো এই ধরনের যে মিডিয়া গুলো, সেগুলোকে সবগুলোকেই একই সঙ্গে কেবলিং বলা হয়। সেটাকে কেবলিং বলতে তুমি তার শুধু শুধু আমরা যদি বলি তার না, তাছাড়াও এই ধরনের যে মিডিয়া গুলো আছে যেগুলোর সাহায্যে ডেটা ট্রান্সমিট করা সম্ভব। ডেটা ট্রান্সমিট করা সম্ভব, ডেটা মানে তথ্য, ইনফরমেশন, এক জায়গা থেকে অন্য জায়গায় বা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসের কমিউনিকেশনের কথা বলছি। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ, তাই না? একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কমিউনিকেশন করা সম্ভব। তো সেটাকেই বলা হচ্ছে নেটওয়ার্কিং, ঠিক আছে? তো এই নেটওয়ার্কিং এর জন্ম তো হঠাৎ করে আসেনি। এই নেটওয়ার্কিং এর জন্ম কিভাবে হয়? এই যে তারের সাহায্যে তথ্য পাঠানোর গল্প একদিনে হয়নি তো, এটা অনেক পুরনো গল্প। তো এটা 1900 তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, যখন বিভিন্ন দেশ যুদ্ধের জন্য সবাই কি করে অন্য অপোনেন্ট যে যারা যে দেশ আছে আর কি, তাদেরকে কি করে ধ্বংস করবে, এই চিন্তায় সবাই বন্ধ। তো তখন আমেরিকার ডিফেন্সে অরপানেট বলে একটা প্রথম নেটওয়ার্ক সিস্টেম আবিষ্কার হয়। তো যুদ্ধের ক্ষেত্রে এটাকে প্রথম ইউজ করা হয়েছিল।
দেখো অদ্ভুত ব্যাপার, সেই যুদ্ধ থেকে এখন আমরা মানুষ ইউজ করছি। আজকে ইন্টারনেট কিন্তু আসতো না যদি এটা না আসতো, বুঝতে পারছো? সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন 1945 সাল, তো সেই সময় একটা তারের সাহায্যে একটা জায়গার তথ্য, একটা ইনফরমেশন একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কমান্ড, যুদ্ধক্ষেত্রে সমস্ত ইনফরমেশন কমান্ডের কাছে চলে যাচ্ছে তারের সাহায্যে। তো এইটা প্রথম আমেরিকার ডিফেন্সে কাজে লাগানো হয়, ঠিক আছে? তো সেটা পরবর্তীকালে এটা একটা অর্ফানেট নাম করা হয়। এই যে টেকনোলজি, এটা একটা টেকনোলজি আবিষ্কার হয় যুদ্ধের ক্ষেত্রে, যদিও ইউজ করা হয়েছিল। তো অ্যাটম বোমা কোথায় ইউজ করা হয়েছিল? যুদ্ধের ক্ষেত্রে। কিন্তু এখন কি করছি আমরা? সেটা তো মানুষের কল্যাণই কাজে লাগছে। কি করা হচ্ছে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো সেটা কি মানুষের কাজে লাগানো হচ্ছে? তাহলে যুদ্ধের যে সবটাই খারাপ দিক নয়, ভালো দিকও কিছু থাকে। সেখান থেকে আবার কিছু টেকনোলজি চলে এসেছে আমরা যেটা ব্যবহার করছি, বোঝা গেছে? তো এটাও কিন্তু সেই সময় তৈরি হয়েছিল এই যুদ্ধের জন্য। সেটাকে অর্ফানেট বলা হতো, আমেরিকার ডিফেন্সে এটাকে ইউজ করা হতো। তো এখানে দেখো একটা ছবি দেখানো হয়েছে। তো ছবিটার মধ্যে দেখো বিভিন্ন ধরনের ডিভাইস দেখানো হয়েছে। ডিভাইস গুলো প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে কানেক্টেড আছে, আছে না? দেখতে পাচ্ছ? কি কি দেখতে পাচ্ছ? এটাকে বলা হচ্ছে ফ্যাক্স মেশিন, এটা ভিডিও ক্যামকোডার, এটা টেলিফোন, আর এটা তো টিভি দেখতেই পাচ্ছ, এটা মাইক্রোফোন। তো এইগুলোকে তুমি কানেক্ট করেছো কম্পিউটারের সঙ্গে। তো এইগুলো তোমার এই যে এইটাকেও কিন্তু আমি শেয়ার করে দিতে পারি ইন্টারনেটের সাহায্যে। মানে ধরো আমার এখানে যে প্রিন্টারটা আমি যদি এখানে শেয়ার করে দিই, যে মুম্বাই আছে তাকে যদি আমার আমার এখানে আইপি অ্যাড্রেস বা আমার এই শেয়ারিং লিঙ্কটা যদি তাকে দিই, সেও কিন্তু এখান থেকে আমার প্রিন্ট দিতে পারবে, মুম্বাইয়ে বসে আমার প্রিন্টারে প্রিন্ট দিতে পারবে, তাই না? তো এটা কিভাবে সম্ভব? এই সম্ভবটা হচ্ছে এই নেটওয়ার্কিং এর জন্য, ঠিক আছে? তারের সাহায্যে এই যোগাযোগটা যদি না থাকতো তাহলে তো হতো না। তো এই নেটওয়ার্কিং সিস্টেমটা তখন থেকে ডেভেলপ হতে 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 70-এর দশকে বড় বড় যারা মার্চেন্ট, যারা বড় বড় ব্যবসায়ী, তারা দেখলো যে এইটা, তখন তো ইন্টারনেট আসেনি, ইন্টারনেট তো 1990 সালে জন্ম, তখন তো ইন্টারনেট আসেনি। তখন তারা দেখলো যে আমরা যদি এই সিস্টেমটা, মানে যদি তথ্য, আমি যদি আমার যত শাখা প্রশাখা আছে কোম্পানি, আমি বড় কোম্পানি, তাদেরকে যদি আমার তথ্যগুলো সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় পাঠিয়ে দিতে পারি, তাহলে কি হবে? আমার লেবার কমে যাবে, এই যে যেতে হবে না তাকে ওখানে, ওইখানকার তথ্য আমার কাছে আবার চলে আসবে, আমার তথ্য আবার কয়েক সেকেন্ডের মধ্যে তাদের কাছে চলে যাবে। তো এটা যদি সম্ভব হয়, তাহলে রাডারের কোনো ভূমিকা থাকবে? যারা তথ্য বয়ে বেড়াতো তখন, চিঠি, তখন বাড়ি বাড়ি চিঠি যেত, তাই না? সেসব তো এখন নেই। এখন কি করছো? তুমি মেইল করে দিচ্ছ, তাই না? তো সেই জন্য কি হলো, সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে টেকনোলজিটা, এটা পরবর্তীকালে কি হলো, বড় বড় যারা ব্যবসায়ী ছিল তারা কিন্তু এটাকে অ্যাডাপ্ট করলো। তখন কিন্তু ইন্টারনেট আসেনি, 70-এর দশকের কথা বলছি। তারা তার দিয়ে যুক্ত করে তাদের যত ধরনের কোম্পানি, তাদের যত রকম সব লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনের যত শাখা প্রশাখা ছিল, তাদের সঙ্গে সব কানেক্ট করতে শুরু করলো, ঠিক আছে? তো এতে কি হলো? এতে হলো কি, তাদের সময় এটা কম বাঁচলো, তাদের লেবার খরচ কমে গেল, দ্রুত তাদের ইকোনমিক্যাল প্রোগ্রেস হলো, ডেভেলপ হতে শুরু হলো, তথ্যটা এত সহজে যাতায়াত করা শুরু হয়ে গেল, কুইক, বোঝা গেল? তো এই ছিল 70-এর দশক। পরবর্তীকালে 90-এর দশকে এটা কি, এই নেটওয়ার্ক সিস্টেমটাকে আরেকটা নতুন, পান্সলি বলে একজন আছেন, উনি এটাকে নতুন রূপ দান করলেন, যেটাকে আমরা ইন্টারনেট বলে ইউজ করছি। ইন্টারনেট অবশ্যই নেটওয়ার্ক, কিন্তু সমস্ত নেটওয়ার্ক ইন্টারনেট নয়। কারণ তুমি একটা কম্পিউটারের সঙ্গে এখানে 5টা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে পারো, এটা নেটওয়ার্ক হলো। কিন্তু ইন্টারনেট মানে ডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে, ওটাও অবশ্যই নেটওয়ার্ক, কিন্তু ওটা ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একটা, ঠিক আছে? ওটা একটাই, অদ্বিতীয়। ওটা কোনো সেকেন্ড ইন্টারনেট বলতে দ্বিতীয় ইন্টারনেট, তৃতীয় ইন্টারনেট এরকম পাবে, এরকম তো হয় না। ইন্টারনেট একটাই। তো সেটা স্টাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয় কত, 1990। যদিও 1990 মানে তার অনেক পরে আমরা ব্যবহার করেছি, তাই না? তো আমরা কত 2010-এর পর থেকে যখন সবাই বাড়ি বাড়ি মোবাইল ফোন আসতে শুরু করেছে, তখন আমরা ইন্টারনেটের বিষয়টা আমরা বুঝেছি। কিন্তু তার অনেক আগে থেকে নেটওয়ার্কিং জিনিসটা কিন্তু চলছিল। তারা ব্যবহার করতো, ওই যে বললাম, বড় বড় যারা ব্যবসায়ী ছিল, তারা তাদের কোম্পানির সুবিধার্থে এই টেকনোলজিটাকে ব্যবহার করতো। কাকে ব্যবহার করতো? নেটওয়ার্কিং কে। ইন্টারনেট তারপরে আসে, এটা হাত ধরে কিন্তু ইন্টারনেটের জন্ম হয়। তাহলে এখানে কি দেখানো হলো বুঝতে পারলে?
তো বিভিন্ন ডিভাইস গুলো কিন্তু শেয়ারিং করা সম্ভব। শেয়ারিংটা মানে তার তথ্যের আদান প্রদানের জন্য একটা মিডিয়া বা মাধ্যম বা কেবলিং এর সাহায্যে সে তার তথ্যগুলো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে প্রেরণ করা সম্ভব। তুমি চাইলে তোমার ডিভাইসের সঙ্গে যদি আরো 5টা ডিভাইসকে কানেক্ট করো, তো একটা ডিভাইস থেকে তথ্য, সেটা গান হতে পারে, মানে MP3 হতে পারে, মানে যেটা সাউন্ড ফরম্যাট। তথ্য কি কি ফরম্যাটে থাকতে পারে বলো? টেক্সট হিসেবে থাকতে পারে, সাউন্ড হিসেবে থাকতে পারে, ভিডিও হিসেবে থাকতে পারে, তাই তো? গ্রাফিক্স বা ছবি হিসেবে থাকতে পারে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে তোমার ফরম্যাট অফ এই ডেটা, একটা ডেটা ফরম্যাট। তাহলে এই ডেটা ফরম্যাটে এই তারের সাহায্যে তথ্য আদান প্রদান হচ্ছে। আজকে তুমি এই যে মোবাইল ফোন থেকে কি দেখছো, টেক্সট দেখছো, ছবি দেখছো, গ্রাফিক্স দেখছো, যা কিছু দেখছো, সবই তো একটা ফরম্যাট। ডেটা তোমার কাছে চলে আসছে, কোথা থেকে আসছে? ইন্টারনেটের সাহায্যে, কোনো একটা সার্ভারের কাছ থেকে আসছে, তাই তো? সার্ভারের কাছে সেই ডেটাটা শেয়ার করা থাকে, সেই জন্যই তুমি অ্যাক্সেস করতে পারছো ডেটাগুলোকে। বুঝে গেল? তো এটাই এখানে বলা হয়েছে। এবার এই যে নেটওয়ার্ক সিস্টেম, আমি কিন্তু ইন্টারনেটে যাচ্ছি না, কিন্তু ইন্টারনেটের চ্যাপ্টার আলাদা আছে। এটা হচ্ছে ইন্টারনেটের আগে এটা ছিল, ইন্টারনেট যখন আসেনি তার আগে ছিল এটা। নেটওয়ার্কিং যদি না আসতো তাহলে ইন্টারনেট কিন্তু আসতো না। বন্ধ চেষ্টা জ্বলছে, ওই যে উপরের সুইচটা দেখো, উপরের সুইচটা বন্ধ করুন। তখন কি, তখন ইন্টারনেট আসেনি, নেটওয়ার্ক মানুষ ব্যবহার করতো। এই নেটওয়ার্ক কয়েকটা ভাগে ভাগ করা হতো, এগুলো ভালো করে জেনে রাখবে, এগুলো পরীক্ষায় পড়বে। নেটওয়ার্কে 4টে ভাগে ভাগ করা হয়েছে। তথ্যের আদান প্রদান একটা তারের সাহায্যে তখন করা হতো 90-এর দশকের আগে, এখনো হয়, কিন্তু এখন যে এই ধরনের যে নেটওয়ার্ক গুলো আছে সেটা শুধুমাত্র কোম্পানি নিজের জন্য ব্যবহার করে, ওটা কিন্তু পাবলিকালি করে না। এই যে তোমার এইচপি, এলজি, ওদের নিজস্ব নেটওয়ার্ক আছে, কিন্তু ওটা কিন্তু পাবলিক করে না। ওটা কিন্তু এখনো নেটওয়ার্ক, কিন্তু ওদের নিজেদের জন্য ওদের অনেক সিক্রেট জিনিস, অবশ্যই ওয়েবসাইট আছে, ওদের ইন্টারনেটের ওয়েবসাইট আছে, কিন্তু কিছু সিক্রেট জিনিস আছে যেটা শুধুমাত্র ওদের সঙ্গেই কানেক্ট করা আছে, ওখানে ডেটা তুমি কিন্তু পাবে না, ওরা কি আদান প্রদান করে তুমি পাবে না। তাহলে সেটা ইন্ডিভিজুয়াল হয়ে গেল, তাহলে সেটা কি হবে? নেটওয়ার্ক। তুমি যদি এখানে 25টা মেশিনের মধ্যে এই বিশ্বলক্ষী তলার 25টা মেশিনের মধ্যে কানেক্ট করো, তাহলে সেটা কি হবে? সেটা হবে নেটওয়ার্কিং। ইন্টারনেটে তো তুমি কানেক্ট করছো না, সেটা নেটওয়ার্কিং করছে। বুঝতে পারলাম? তাহলে এই নেটওয়ার্কিং এর কত রকম ভাগ আছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে নেটওয়ার্কিং এর এখানে কটা ভাগ দেখানো হয়েছে? 5টা ভাগ দেখানো হয়েছে, ঠিক আছে? প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান, ঠিক আছে? অ্যাকচুয়ালি 4টে হয়, তুমি যদি আরো বেশি ক্লাসিফাই করো প্যানটাকে যুক্ত করতে পারো। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ফুল ফর্ম গুলো এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, ভালো করে দেখে লিখে নেবে, ঠিক আছে? জাস্ট শুনে রাখো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কখন বলবে? যখন তোমার ঘরের মধ্যে 5টা বা 25টা কম্পিউটারের মধ্যে কানেক্ট করছো একটা ছোট লোকেশনের মধ্যে, একদম পার্সোনাল কোনো লোকেশনের মধ্যে, সেটা ঘরে হতে পারে বা তুমি একটা কোনো অফিস কাছারিতে ছোট্ট জায়গার মধ্যে হতে পারে। তো তখন তুমি যে তাদের মধ্যে তার দিয়ে যুক্ত করে যে শেয়ার করে দিয়েছো ডেটাগুলো কম্পিউটারে, তখন যে ধরনের নেটওয়ার্কিং হবে সেটাকে তুমি কি বলবে? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে তোমাকে যদি প্যান এর ফুল ফর্ম বলে, কি করবে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কটা কিন্তু প্যানের থেকে একটু বড়, ঠিক আছে? একটা বিল্ডিং এর মধ্যে একটা নেটওয়ার্ক হতে পারে। যেমন তোমার এলআইসি ভবন আছে, ঠিক আছে? বিভিন্ন ডিপার্টমেন্টে এরা থাকে, তো তাদের এর মধ্যে কিন্তু কানেক্ট করা থাকে, তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কানেক্ট করা থাকে, সেটা শুধু তাদের মধ্যেই থাকবে, ওটা বাইরে যাবে না। তো এই ধরনের যে নেটওয়ার্ক থাকবে সেটাকে কি বলবে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। আরেকটা আছে ক্যান। ক্যানের পূর্ব হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস মানে ধরো একটা ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তো সেই ডিপার্টমেন্টে তুমি যদি মনে করো, ধরো তুমি কোনো একটা জিওলজিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, সাপোজ ধরো মানে তুমি বায়োলজি নিয়ে ভর্তি হয়েছো, ঠিক আছে? তো তোমার ফিস, তোমার সমস্ত কিছু তথ্য কিন্তু ওইখান থেকে পেয়ে যাবে। মানে এই সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে একটা জায়গাতেই এনকোয়ারি ডিপার্টমেন্ট আছে, এনকোয়ারিতে গেলেই তুমি সমস্ত ডিপার্টমেন্টের ইনফরমেশন তুমি পেয়ে যাবে। তারপরে কি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে এইটার সঙ্গে নেটওয়ার্ক করা আছে। তাহলে এই ধরনের যে নেটওয়ার্ক করা থাকে ইউনিভার্সিটির মধ্যে, এটাকে কি বলে? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এটা কি বলবে? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক।
ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মানে ক্যাম্পাস মানে ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেই অর্থে বলা আছে, সেই জন্য এটার নাম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এবার হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন কথার অর্থ কি জানো? মেট্রোপলিটন মানে শহর বা নগর, ঠিক আছে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে শহরের মধ্যে কোনো ওয়ার্ড থাকে, তাদের তথ্য, সেখানকার লোকালিটি, জনসংখ্যা কত এসটি এসসি ওবিসি, সেই সমস্ত তথ্য তার তোলা থাকে। এবার তুমি সেই এনকোয়ারি ডিপার্টমেন্ট থেকে তুমি একটা শহরের ডিটেলসটা চাইছো, কোন ওয়ার্ডে কত জনসংখ্যা, এসটি এসসি মহিলা পুরুষের সংখ্যা কত, তুমি জানতে চাইছো। তো সেই তথ্যগুলো তুমি তাহলে কোথা থেকে পাবে? এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে যে ধরনের সিস্টেম করা থাকে সেখান থেকে, তার এনকোয়ারি অফিস থেকে তুমি সেই তথ্যগুলো পেয়ে যাবে। এই ধরনের যে নেটওয়ার্ক হয় তাকে কি বলবে? ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরেরটা আছে ওয়ান, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় পড়ে। ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? ওয়ানের ফুল ফর্ম কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এইগুলো কিন্তু মুখস্থ করবে, এগুলো পরীক্ষায় পড়বে, ঠিক আছে? থিওরি ক্লাস এগুলো পরীক্ষায় পড়বে। আচ্ছা চলো এবার প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের কথা আমি তোমাদেরকে বললাম, এটা পড়ে নেবে, লিখে নেবে। তো আমি বাংলায় বলে দিয়েছি। দেখো জিনিসটা হচ্ছে, এইটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে ল্যান, ল্যানের একটা ছবি দেওয়া আছে। একটা বলেছিলাম যে বিল্ডিং এর মধ্যে একটা যদি নেটওয়ার্ক হয় তাহলে সেটাকে কি বলবে? তো তখন তাকে বলবে ল্যান। ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন বলেছি। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এইটা হচ্ছে তোমাকে যদি বলে যে একটা ওয়ানের উদাহরণ দাও, তাহলে তুমি কি বলবে? ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটা উদাহরণ দাও। তখন তোমাকে কি বলতে হবে? ইন্টারনেট কিন্তু একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। আমি বলেছি ইন্টারনেট মানে কিন্তু নেটওয়ার্কিং, এটা ওয়ান, কিন্তু সমস্ত ওয়ানই ইন্টারনেট মানে। কারণ ব্যক্তিগতভাবে কেউ তো ওয়ান করতেই পারে, সেই কোম্পানি করতেই পারে না, করে আলাদা করে, ওদের একটা প্যারালাল কানেকশন আছে, যেটা থেকে কিন্তু কাউকে তারা ইনফরমেশন লিক করবেন, তাদের স্ট্র্যাটেজি এটা। তাদের কোম্পানির মধ্যে তাদের সমস্ত তথ্য নিজস্ব সিকিউরিটির মধ্যে রাখে, তারা কিন্তু কোনো সময় অন্য কারোর সঙ্গে কানেক্ট করে না। তাদের অবশ্যই ওয়েবসাইট আছে, সবই আছে, সেটা ওপেন, কিন্তু কিছু আছে নিজেদের মধ্যে কোলাবোরেশন করার জন্য, সেটা তাদের টেকনোলজি গুলো তাদের নিজস্বই থাকে। তো তখন সেটাকে কি বলবে? ওয়ান, কি বলবে? ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর যখন সেটা পাবলিক করে দিচ্ছ তখন সেটা একটু কোথায় চলে যাচ্ছে? যখন www দিয়ে তুমি যখন কোনো একটা ওয়েবসাইট খুলে ফেলছো তখন সেটা পাবলিক হয়ে যাচ্ছে, তারপরে সেটা এতে চলে যাচ্ছে, ইন্টারনেটে চলে যাচ্ছে। অবশ্যই ইন্টারনেট মানে একটা ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বুঝা গেল? তাহলে সব ইন্টারনেট কিন্তু, ইন্টারনেট মানে ওয়ান, কিন্তু সব ওয়ান ইন্টারনেট নয় কিন্তু, মানে ওয়ান মানে কিন্তু ইন্টারনেট নয়, বোঝা গেল? কারণ পার্সোনালি কেউ ওয়ান তৈরি করতে পারে, কোনো কোম্পানি তৈরি করে রাখে, পার্সোনালি ওয়ান তৈরি করে রাখে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করে রাখে। বিভিন্ন দেশের সঙ্গে হতে পারে, মহাদেশের সঙ্গে হতে পারে, কন্টিনেন্ট, তার যদি ব্যবসা অনেক বড় হয় তাহলে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ, যেসব বড় বড় কোম্পানি আছে তারা নিজস্ব ওয়ান করে রাখে তাদের নিজস্ব ডেটা ট্রান্সমিট করার জন্য, সেটা পাবলিক করে না, কিছু পাবলিক করে, ঠিক আছে? তো এই হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর এটা তোমার একটা উদাহরণ দিতে বলবে, তুমি কি বলবে? ইন্টারনেট হচ্ছে একটা ওয়ানের সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ, টপ মোস্ট, ঠিক আছে, এক্সাম্পল। আচ্ছা এইবারে এখানে তোমার দেখানো হচ্ছে যে এই যে ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেকশন করতে গেলে তার মধ্যে কি কি ডিভাইস থাকে, কম্পোনেন্ট বলা হচ্ছে। কম্পোনেন্ট মানে যন্ত্র বা যন্ত্রাংশ। তুমি ইন্টারনেট কানেক্ট করতে গেলে তার মধ্যে কি কি কানেকশন থাকতে হবে, কি কি ডিভাইসের মধ্যে কি কি ডিভাইস থাকতে হবে, ঠিক আছে? এক্সট্রা করে কোনো ডিভাইস রাখতে হবে। এই যে তোমরা মোবাইল ফোন ইউজ করো, তো মোবাইল ফোনে আমরা কি করি না, ডেটা রিচার্জ করি, ডেটা রিচার্জ করি। তো তাহলে ডেটা রিচার্জ করি মানে কি, আমি ইন্টারনেটের একটা সাবস্ক্রিপশন নিচ্ছি যেখান থেকে আমি ডেটাটাকে ইন্টারনেট থেকে ডেটাটা ইউজ করতে পারি, তাই না? তার জন্য তুমি কি করো? ডেটা রিচার্জ করো। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ডেটা রিচার্জ হয়। তো সেই যে তুমি রিচার্জ করছো তার জন্য এই যে সিস্টেমটা চলছে তার পেছনে কিন্তু কিছু কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্ট, ইন্টারনেট সিস্টেমটা চলার জন্য কিছু কম্পোনেন্ট আছে, সেগুলো সম্বন্ধে জানতে হবে। কারণ এই যে টেলিকমিউনিকেশন একটা সিস্টেমে কাজ করে। টেলিকমিউনিকেশন হচ্ছে অ্যানালগ ডিভাইস। কি ডিভাইস? অ্যানালগ। আর তোমার কম্পিউটার কি? ডিজিটাল ডিভাইস। দুটো কিন্তু সেপারেট। টেলিফোনে অ্যানালগ টেকনোলজিতে চলে টেলিফোনটা, কিন্তু তোমার মোবাইল ফোন ডিজিটাল।
ঠিক আছে? তো এই ডিজিটাল হওয়ার জন্য মাঝখানে কি হয়, একটা থাকে, ইন্টারপ্রেটার থাকে, যে অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করে। তুমি যখন কোনো একটা তথ্য পাঠাও, সঙ্গে সঙ্গে এই যে টেলিকমিউনিকেশনে চলে যাচ্ছে, তো টেলিফোনের সঙ্গে কানেক্ট করা আছে না? তুমি যখন তথ্যটা পাঠাচ্ছ তখন ডিজিটাল থাকে, যখন ওর মধ্য দিয়ে যাচ্ছে তখন ওটা অ্যানালগ সিগন্যাল। পুরো সিগন্যালটা ক্যারিয়ারের সাথে অনেক চেঞ্জ হয়ে গেছে। ওইটা আবার যেখানে পাঠাচ্ছ সেখানে গিয়ে ঠিক উল্টো ভাবে আবার ডিজিটালের ফর্মে চলে যাচ্ছে, মানে ডিজিটাল থেকে আবার অ্যানালগ থেকে আবার ডিজিটালে চলে যাচ্ছে। তুমি যখন পাঠাচ্ছ ডিজিটাল থেকে অ্যানালগে চলে যাচ্ছে টেলিফোন কমিউনিকেশনের মাধ্যমে, আবার যেখানে ঢুকছে সেখানে অ্যানালগ থেকে ডিজিটালে গিয়ে তার জায়গায় চলে যাচ্ছে। তো এই যে অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগে এই যে কনভার্সন করে, এটার জন্য তোমার মোবাইল ফোনেও একটা যন্ত্র দেয়া আছে, ছোট্ট কমিউনিকেশন করার জন্য একটা ইন্টারপ্রেটার দেয়া আছে। তো সেটাকে কি বলবে? সেটাকে বলবে মডেম। লেখো মডেম। এগুলো সবগুলো লেখা নেই, কিছু কিছু লেখা নেই, সেগুলো লিখে নেবে, বাকিগুলো লিখে নেবে কিন্তু এখান দিয়ে। মডেমের ফুল ফর্ম হচ্ছে, এগুলো পরীক্ষায় পড়বে, মডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। লেখো মডিউলেটর, মোডেম, MODEM, মোডেম। ঠিক আছে, মোডেমটা এখানে লেখা আছে, এই যে সরিয়ে দিচ্ছি, এই যে মোডেম লেখা আছে, দেখো নিচেরটা MODEM, মোডেম। ঠিক আছে, মোডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। লেখো মডিউলেটর ডিমডিউলেটর, মোডেম। তাহলে মোডেমের কাজ কি? মোডেমের কাজ হচ্ছে অ্যানালগ ডিভাইস, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা, আবার ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। তাহলে মোডেমের কাজ কি? মোডেমের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা, আবার ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। তাই তো? তো এটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের জন্য এই মোডেমটা কাজ করে। মোডেমটা ওই তো বললাম, ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে চেঞ্জ করে। ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোডেম। তারপর দেখো নেটওয়ার্ক অ্যাডাপ্টার কেবল। নেটওয়ার্ক অ্যাডাপ্টার কেবলটা কি? ওই তোমার সামনে যে কেবলটা আছে এটাকে RJ45 কেবল বলে। এটাও কিন্তু একটা নেটওয়ার্ক কেবল, এটা 8টা তার দেয়া থাকে, তুমি যদি ভালো করে খোলো দেখবে 8টা তার আছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কেবল। তো নেটওয়ার্কে তোমার কেবলের তার দেখেছো, কোএক্সিয়াল কেবল বলা হয়। কেবল সেই তো, এখন তো আর কেবল নেই, তখন কেবল দেখতে সেই পেছনের দিকে টিভির পেছনে লাগানো হতো না, মাঝখানে একটা তার থাকে, তাই তো? তো এটাকে বলা হয় কোএক্সিয়াল। ওটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেটের কাজে, নেটওয়ার্কিং এর জন্য ইউজ করা হয়। তো কেবল অপারেটররা দেখছে এর সাহায্যে তোমার সিগন্যালটা ভালো যায়, ওরা ওটাকে ব্যবহার করেছে। কেবলের তার অ্যাকচুয়ালি নয়, ওটার নাম হচ্ছে কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, এটা RJ45, ওটা কোএক্সিয়াল কেবল। আরেকটা যেটা তোমরা কিছুদিন আগে, খুব ভালো করে মনে করো, কিছুদিন আগে, এই লকডাউনের আগে বা লকডাউনের পরবর্তীকালে রাস্তাতে দেখেছো বড় বড় সরু ডিপ পাইপ ছিল করে, এই যে রাস্তাতে ধারে দেখেছো কখনো? এরকম পাইপ মানে কি, তার ছিল এরকম তার, বিএসএনএল না, ওই তোমার জিও, জিও কিন্তু ওই তারগুলো, লাইনগুলো কেটেছে, তারগুলো মাটির তলাতে কেটেছে। হলুদ নীল দেখেছো, লক্ষ্য করছো না? যে হলুদ নীল তারগুলো ছিল ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবলের সাহায্যে কিন্তু আজকে 5G তুমি যে পাচ্ছ, 5G টেকনোলজিটা যে পাচ্ছ, সেটা কি ডেটা ট্রান্সমিশনের স্পিড অনেক বেশি থাকে। তো সেটার জন্য ওরা আগে থেকে ওই টেকনোলজিটা, ওই জন্য তো জিওটা তোমাকে আগে দিতে পারছে, অন্য কোম্পানি কেন দিতে পারছে না? ওরা আগে থেকে টেকনোলজি, ওরা এগুলো সব পেতে রেডি করে রেখেছিল টেন্ডারের আগে। সরকারের কাছ থেকে তো টেন্ডার নিতে হয়, টেন্ডারের আগে ওরা পুরো রেডি করে রেখেছে। ওই জন্য ওরা তোমাকে দিতে পারছে, কিন্তু অন্য কোম্পানি দিতে পারছে না, কারণ তার তো ওই টেকনোলজি গুলো করে উঠতে পারেনি। এখন সব করছে, আস্তে আস্তে হবে, কিন্তু ওরা আগেই করে রেখেছে। তো এটা কেন? তার মানে তারা ডেটা ট্রান্সফার স্পিডটা বেশি মানুষকে দেবে, আর সব থেকে বেশি কাস্টমার জোগাড় করবে, তাই জন্য তো তারা আগে এটা করেছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা অঙ্গ, মানে কেবলিং এর একটা, ওই যে কেবলিং বলছিলাম যে পাতা, তাই তো? তাহলে কেবলিং বলতে বুঝতে পারছো, যেটার সাহায্যে ডেটা ট্রান্সমিট করা হয়, সেই তার বা ওয়্যার। তো এখন তার কিন্তু ফিজিক্যাল তার আর নয়, যে অপটিক কেবলটার সাহায্যে কিন্তু লাইট ট্রান্সমিট হয়, নট ইলেকট্রন। তার কিন্তু এখন ওই কি বলে কোপার নেই বা
যেটাকে আমরা বলি ফিজিক্যাল ওয়্যার, মানে ধাতবতা কিন্তু নয়, ওগুলো ধাতু নেই, তুমি যদি ভালো করে কাঁচের মতো পরিষ্কার, তাই না? দেখেছো, এই যে বলছো, ও বলছে কাঁচের মতো পরিষ্কার, মানে এটা ধাতুই নয়, একদম সরু, ওর মধ্যে দিয়ে কিন্তু লাইট ট্রান্সমিট হবে, লাইট যাবে, প্রচন্ড গতিতে লাইট ট্রান্সমিট হবে। তাহলে এই জন্য আজকে তুমি 5G পাচ্ছ, বুঝতে পারলে 5Gটা কেন পাচ্ছ? তার মানে ওই ধরনের কেবল যেটা সাহায্যে দ্রুত ডেটা ট্রান্সমিট হয় সেটার জন্য। তো এখানে একটা গল্প বলে রাখি, এই যে ফাইবার অপটিক কেবল, তোমার আমেরিকায় একটা ঘটনা ঘটেছিল, সেটা অনেক সাসপিসিয়াস। তো সেটা নাকি অন্য কোনো গ্রহের একটা পড়েছিল, ঠিক আছে? তো সেটাকে ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে তার ভিতরে যে তারগুলো ছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে তার ভিতরে যে তারগুলো পাওয়া গেছে, সেই সময় দেখছে বিজ্ঞানীরা, তারা সেগুলো ইনভেস্টিগেশন করে দেখেছে যে এই তারটা কিন্তু কোনো ধাতব তার নয়, কাঁচের মতো। তো সেটা থেকেই পরে ফাইবার অপটিক কেবলটা আবিষ্কার হয়। তো এরা তখন ওরা বুঝেছিল যে নিশ্চয়ই এটা কি, তারা কি টেকনোলজিটা ব্যবহার করতো, ডেটা ট্রান্সমিট করতো। এখন আমরা সেটা ফাইবার অপটিক কেবল হিসেবে পাচ্ছি। তো বুঝতে পারছো? তো অনেক ইনসিডেন্ট হয়, অনেক ঘটনা হয় আমাদের হয়তো অজানা, কিন্তু সেগুলো তুমি অদ্ভুত লাগে, সেই ঘটনাগুলো ঘটেছিল, এবং তা থেকে যে এইরকম একটা ফাইবার অপটিক কেবল আবিষ্কার হবে, এবং সেটা হয়তো তারা যেটা ইউজ করতো, হয়তো আমরাও সেটা সেইভাবে সেই টেকনোলজির দিকে চলে যাচ্ছি। তো এই বিষয়টা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমার ওই ডিভাইস গুলো দেখানো হচ্ছে যেটা নেটওয়ার্কিং এর জন্য কাজে লাগে। তো প্রথমে তোমার কেবলিংটা বললাম, তারপরে বললাম কি মোডেমের কথা তো বললাম, মডিউলেটর ডিমডিউলেটর, কেবল মডিউলেটর ডিমডিউলেটর। এবার কি থাকে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে? সার্ভার লাগে। ইন্টারনেট তো সার্ভার থাকে, আর তোমার যদি বড় ধরনের কোনো তুমি যদি নেটওয়ার্ক করো, তাহলে সেক্ষেত্রে সার্ভার লাগবে। তো সার্ভার কি? সার্ভারের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি সার্ভার মানে কি, সার্ভ করে, যে পরিষেবা দেয়, তাই তো, তাকেই তো সার্ভার বলবো। তাহলে এই যে তুমি হঠাৎ করে তুমি মোবাইল ফোন থেকে একটা কিছু ক্লিক করছো, দেখতে পাচ্ছ মোবাইল ফোন, এই যে রিকোয়ার্ড করলে সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে ভেসে উঠলো। তো এটা কোথা থেকে একটা রিকোয়েস্ট যায়, কোথায় যায়? সেটা সার্ভারে যায়, নিকটবর্তী সার্ভারে যায়। সার্ভার থেকে তোমার রিপ্লাই আসে, দেখো তুমি যেটা খুঁজছো সেটা এই। তো এইটা হচ্ছে তোমার সার্ভার। সার্ভার তোমাকে ডেটাগুলোকে রিপ্লাই দেয়, তোমাকে দেখিয়ে দেয়, ঠিক আছে? আর ডেটাগুলো কোথায় থাকে? ডিস্ক ফাইল। এখানে দেখো ডিস্ক ফাইল বলে আছে, এই যে এটা হচ্ছে ডিস্ক ফাইল। এর মধ্যে কিন্তু তথ্য থাকে, এই যে তোমরা ইউটিউবে কত কত কিছু দেখছো, দেখছো না? তাহলে এই এত ডেটা, সেগুলো থাকে তো কোথাও না কোথাও থাকে তো। তাহলে সেগুলো থাকে কোথায়? সেগুলো সবই সার্ভারের সঙ্গে কানেক্ট থাকে, একটা ডিস্ক ফাইলের মধ্যে সেই তথ্যগুলো থাকে। এগুলো অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক, যে হার্ড ডিস্কটা গ্লোবালি শেয়ার করা আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ শুধু লিঙ্কটা থাকলেই সে কিন্তু দেখতে পাবে, ওই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে। তুমি একজনকে তুমি একটা ইউটিউব দেখলে, দেখে তুমি সেটাকে লিঙ্কটা অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছ না, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে, সে আবার দেখতে পাচ্ছে কিন্তু যেটা তুমি পাঠিয়েছো, তাই তো? তার মানে কি, তাকে পাঠিয়ে দেবে, তাহলে লিঙ্কটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো এই সমস্ত তথ্য কোথায় থাকে? এই ডিস্ক ফাইলে থাকে। কি সার্ভ করে? সার্ভার। সার্ভার এটা সার্ভ করে। আবার ওয়ার্ক স্টেশন কাকে বলবো? যে কম্পিউটারে বা যে ডিভাইসে বসে তুমি কাজ করছো, সেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। সেটা যখন নেটওয়ার্ক বা ইন্টারনেটে কানেক্ট আছে, তখন তাকে কি বলবে? ওয়ার্ক স্টেশন। নেটওয়ার্ক বা ইন্টারনেট তাতে যদি কানেক্ট থাকে, তখন সেটাকে কি বলবো? ওয়ার্ক স্টেশন। তোমার মোবাইল ফোনটা যেই তুমি ইন্টারনেট কানেক্ট করলে বা কোনো একটা নেটওয়ার্ক কানেক্ট করলে, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে গেল? ওয়ার্ক স্টেশন হয়ে গেল। তুমি সেখান থেকে তুমি কাজ করছো, ঠিক আছে? ওয়ার্ক স্টেশন বলা আছে। আর সার্ভার কাকে বলবে? ওয়ার্ক স্টেশন এন্ড সার্ভার। সার্ভার তো বলে দিয়েছি যে তথ্য বা ডেটাগুলো তোমাকে প্রোভাইড করছে, তুমি রিকোয়েস্ট করলে সেটাকে প্রোভাইড করছে, তাকে কি বলে? সার্ভার। আর ওয়ার্ক স্টেশন এন্ড সার্ভার কখন হবে? যদি তোমার মোবাইল ফোনে কোনো ডেটাকে তুমি শেয়ার করবে, তাহলে সেইটাকে তো পৃথিবীর যে কোনো গ্লোবাল শেয়ার করে দিলে যে কেউ দেখতে পাবে। তাহলে তোমার মোবাইল ফোনটা সেই সময় জন্য কি হয়ে গেল? একটা সার্ভারও বটে, আবার ওয়ার্ক স্টেশনও বসে, তাই না? তো দুটো চরিত্র থাকতে পারে। তুমি যখন তোমার মোবাইল ফোনের মধ্যে কোনো ডেটাটাকে তুমি শেয়ার করে দাও গ্লোবালি, তাহলে তোমার মোবাইল ফোনটা কি হিসেবে কাজ করবে? একটা সার্ভার হিসেবে কাজ করবে না? বুঝতে পারছি? সার্ভার এগুলো ক্লিন, মানে চিন্তা, এগুলো রাখতে হবে তোমাদের, কারণ এখনকার যে কনসেপ্ট গুলো, সেগুলো তোমার মাথায় রাখতে হবে। এই যে সার্ভার বলতে কি বোঝো, একদম পরিষ্কার ধারণা রাখতে হবে। শুধুমাত্র মুখ বুঝে কম্পিউটার শিখে গেলে হবে না, তোমাকে এই তথ্যগুলো, নলেজ গুলো রাখতে হবে। এর উপরে কিন্তু শর্ট কোশ্চেনও আছে। কেন রাখতে হবে? কারণ এই কনসেপ্ট গুলো না থাকলে তোমার কিন্তু অস্বস্তি হবে। আচ্ছা, সার্ভার বলতে কি বুঝছে, বুঝতে পারছো না, আর ওয়ার্ক স্টেশনটা কি রে বাবা, জানি না। তো এগুলো তো হবে না। যেহেতু তুমি কম্পিউটার শিখছো,
তাহলে কম্পিউটারের সঙ্গে সঙ্গে এইগুলো খুব ভালো করে জানতে হবে। কাকে ওয়ার্কস্টেশন বলবে, সার্ভার জিনিসটা কি, সার্ভার কাকে বলে, কেবল বলতে কি বোঝায়, মোডেম কি, এই সমস্তগুলো কিন্তু তোমার শর্ট কোশ্চেন থাকবে, তোমাকে ধরবে এবং তার অ্যান্সার দিতে হবে। আমি তো সহজ করে বলে দিচ্ছি, খুব কঠিন কিছু না, কিন্তু এগুলো মাথার মধ্যে রাখতে হবে। এখনকার যুগে এগুলো না রাখলে তোমার কিন্তু কনসেপ্ট, শুধু কম্পিউটার শিখে গেলে তোমাকে একটা প্রশ্ন বললে তুমি উত্তর দিতে পারবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। এই যে এত কথা বললাম, এগুলো তো তোমার একটা বোধের মধ্যে আসছে, একটা বোধ জন্মাচ্ছে, এটা খুব দরকার। ঠিক আছে, তো এই জন্যই থিওরি ক্লাসটা করতে হয়, এবং থিওরি ক্লাস থেকে তোমার শর্ট কোশ্চেন আছে, ভালোই নাম্বার আছে। ঠিক আছে, তো তাহলে মোডেম বললাম, সার্ভার বললাম, ওয়ার্কস্টেশন বললাম, ওয়ার্কস্টেশন এন্ড সার্ভার বললাম, এগুলো সব বললাম। এবার নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স, নেটওয়ার্ক অ্যাডাপ্টার্স এখনো থাকে না, এখন মোবাইল ফোন বলো আর কম্পিউটার বলো, তার সঙ্গে অ্যাডাপ্টার তো থাকেই, আলাদা করে আসে না। যখন প্রথম প্রথম নেটওয়ার্ক বেরিয়েছিল, মানে নেটওয়ার্ক হতো, তখনকার কম্পিউটার, পুরোনো কম্পিউটার, নেটওয়ার্ক করতে গেলে আলাদা করে একটা স্লটে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা বসাতে হতো, বসিয়ে তবে নেটওয়ার্ক করতে হতো। এখন তো সবকিছু সব কম্পিউটারের মধ্যেই থাকে এগুলো বাই ডিফল্ট। দেখবে পেছনে একটা RJ45 এর একটা কানেকশন লাগানোই থাকে, বুঝতে পারলে? তো এখন মাদারবোর্ডের সঙ্গে এগুলো চলেই আসে। আচ্ছা, এবার নেটওয়ার্ক অ্যাডাপ্টার কেবলস, কেবল সম্পর্কে দেখো, আমি আর এগুলো বলে দিয়েছি, ওয়ার্কস্টেশন সার্ভার কাকে বলে, এগুলো লেখা আছে, এগুলো পড়ে নেবে। ঠিক আছে, বাংলায় বলে দিলাম, পড়ে নেবে। ইন্ট্রানেট কাকে বলে, ওই প্যানের মধ্যে, এগুলো আর বলছি না, চলো। এগুলো ছোট ছোট করে যে শর্ট কোর্স এগুলো আছে সেগুলো পড়ে নেবে। এবার লেখো নেটওয়ার্ক টোপোলজি, লেখো টোপোলজি। বাড়িতে গিয়ে সব লিখবে এগুলো, কিন্তু আমি বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে লিখে নেবে, আমি হোয়াটসঅ্যাপ করবো, বাড়িতে বসে বসে লিখে নেবে। টোপোলজি, বাস নেটওয়ার্ক বা বাস টোপোলজি। বাস নেটওয়ার্ক কাকে বলবে, বাস নেটওয়ার্ক কাকে বলবে? দেখো এইখানে দেখো সিরিয়ালে, সিরিজে যদি তুমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কানেক্ট করো, তার তো এর তথ্য ওকে, ওর তথ্য তাতে এবার শেয়ার করে দাও, তাহলে যে ধরনের নেটওয়ার্ক তৈরি হচ্ছে সেটাকে কি বলবে, বাস নেটওয়ার্ক, BUS, কি বলবে, বাস নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে বাস নেটওয়ার্ক। তো ছবিটা ভালো করে লক্ষ্য করছো, দেখো এখানে যদি আমি এটাকে কেটে দিই, তাহলে এর যে তথ্য, ঠিক আছে, এটাকে ধরো আমি কেটে দিলাম, তাহলে এটার তথ্য এদিকে কি যাবে, যাবে না, আবার এদিকে তথ্য এদিকে আসবে না, তাহলে পুরো নেটওয়ার্কটাকে ড্যামেজ করবে, নেটওয়ার্ক সিস্টেমটা বিচ্ছিন্ন হয়ে গেল, তাই তো? কিন্তু এটা খুব সস্তা, কমের মধ্যে তুমি একটা সুন্দর নেটওয়ার্ক বাড়ির মধ্যে তুমি করতে পারো। এটার সাথে আমরা সাধারণত প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বা ছোটখাটো ল্যানও করতে পারি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই ধরনের জিনিসগুলো এখান থেকে সম্ভব, বুঝতে পারছো? তবে সেটারই একটা ডায়াগ্রাম করা আছে। স্টার নেটওয়ার্ক, ঠিক আছে, দেখো স্টারের মতো হয়, এগুলো বাড়িতে গিয়ে লিখবে কিন্তু। তো স্টার নেটওয়ার্কে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের কানেক্ট থাকে। যদি তুমি এটাকে কানেক্ট কেটে দাও, তাহলে এর তথ্য কিন্তু শুধু বিচ্ছিন্ন হলো, বাকিদের কিন্তু কানেকশন রয়ে গেল। ওখানে কি দেখতে পাচ্ছিলে, একটা গেলেই কিন্তু অনেকগুলোর সঙ্গে কানেকশন চলে গেল, কিন্তু এখানে শুধুমাত্র একটার যাবে, বাকিগুলো কিন্তু কানেকশন থাকবে। তো এই জন্য এটা একটু কস্টলি। তো এই ধরনের যে নেটওয়ার্ক হয় তাকে কি বলা হয়, স্টার নেটওয়ার্ক, আর স্টার টোপোলজি বলা হয়। এবার হচ্ছে রিং টোপোলজি বা রিং নেটওয়ার্ক। ঠিক আছে, তো রিং নেটওয়ার্কের মধ্যে যদি এটাকে কেটে দাও, তাহলে কি হবে, এর তথ্য এখানে আসবে না, আসবে কিন্তু এটা ঘুরে আসবে, কি না, এখানটা যদি কেটে দাও, তাহলে এর তথ্য কি এর কাছে আর পাঠাতে পারবে না, পাঠাতে পারবে, এইভাবে ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে রিং টোপোলজি কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য, মানে বাকি দুটোর থেকে। তাহলে এটাকে তোমার কি বলতে হবে, হ্যাঁ এটা রিং টোপোলজি, এটা রেদার দেন যেটা দুটো আগের গুলো হলো তার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য, এবং কস্টলি হয়, একটু বেশি খরচ হয়। ঠিক আছে, আর এটা কেবল মেশ টোপোলজি, মেশ টোপোলজি এগুলো জুড়ে দেবে, এগুলো এগুলো পুরোটাই জুড়ে দেবে, এগুলো সব জুড়ে দেবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এরকম জুড়ে দিতে পারো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে, মানে এইভাবে চারিদিকে জুড়ে দেবে। তো এটা মেশ টপোলজিটা ইন্টারনেট যে সিস্টেম, আমাদের নেটওয়ার্ক যে সিস্টেম, যেটা ইন্টারনেট চলছে, আমাদের ইন্টারনেট যে চলছে, এটা কিন্তু মেশ টপোলজি ফলো করে। মেশ টপোলজি কিন্তু প্রচুর খরচ, মেশ নেটওয়ার্ক যেটাকে বলে, সেটা কিন্তু প্রচুর খরচ, প্রচুর কস্টলি, বুঝতে পারলে? তো এটাতে তোমার সাধারণ কোনো নেটওয়ার্ক আর নেটওয়ার্ক করবে না।
ঠিক আছে? যারা বড় বড় ব্যবসা বাণিজ্য করে, বড় বড় তারা যদি নেটওয়ার্ক করে, তারা এই নেটওয়ার্ক করবে, কিন্তু প্রচন্ড খরচবহুল, প্রচন্ড খরচবহুল। এই যে তোমার ইন্টারনেট চলছে, এটা মেশ টোপোলজিতে চলছে। সমুদ্রের নিচে দিয়ে কিন্তু তার গেছে। দেখবে ডিসকভারি চ্যানেল খুলে, বা তুমি যদি আজকেই ইউটিউবে খুলে দেখো, যে এই যে নেটওয়ার্কিং গুলো হয় পাতায়, সমুদ্রের তলাতে কিন্তু তার চলে গেছে। সমুদ্রের তলা দিয়ে তার চলে গেছে একটা কন্টিনেন্ট থেকে, মানে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে। এই সমুদ্রের তলা দিয়ে কিন্তু ওই তার গেছে, ওই তারের সাহায্যে কিন্তু সব তথ্য যাচ্ছে। এগুলো তোমরা জানতে জানতে না? তাহলে এই যে তথ্য, আজকে তুমি বসে বসে আমেরিকার একটা সাইট দেখতে পাচ্ছ, তো সেটা কোথা থেকে আসছে? তারের সাহায্যে। এলন মাস্কের কথা শুনেছো? শুনেছো? তো এলন মাস্ক করলো কি, হয়তো তারের দরকার নেই নিচে দিয়ে, আমি ওপর দিয়ে দেবো, আমি ওপর দিয়ে কানেকশন দেবো। সেগুলো অনেকগুলো ওই যে স্টার এক্স যেটা বলছে, তো করে কি করছে, স্যাটেলাইট দিচ্ছে। তো এলন মাস্ক এতে কিছুটা সফল হলেও কিছুটা বিফল হয়েছেন। সোলার স্টর্ম জানো কাকে বলে? সৌরঝড়। এই সৌরঝড়ে এলন মাস্কের ওইগুলো পুড়ে গেছিল, প্রায় 7টা পুড়ে গেছিল, খবর তোমরা দেখো না? ওতে কিন্তু দিয়েছিল। তো উনি চেয়েছিলেন যে এরকম ভাবে সারা পৃথিবীর চারিদিকে ওই স্যাটেলাইট গুলো থেকে তোমার ইন্টারনেট কানেকশন দেবে। সমুদ্রের মাঝখানে থাকো, যেখানে থাকো, ইন্টারনেট কানেকশন তো পেতেই থাকে। এবার হাই স্পিড ইন্টারনেট দিতে গেলে, হাই স্পিড ইন্টারনেট দিতে গেলে তোমাকে কিন্তু ওই যে ছোট ছোট তুমি স্যাটেলাইট করেছো, সেই স্যাটেলাইট গুলো কিন্তু মিনিমাম একটা অন অ্যান এভারেজ দূরত্ব থাকে। সেই দূরত্বটা খুব বেশি করলে কিন্তু হবে না। যদি তুমি খুব কাছে রাখো, সেক্ষেত্রে কি হবে, ডেব্রিস বলা হয়, মানে পৃথিবীর চারিদিকে একটা আবর্জনার আস্তরণ তৈরি হয়, এবং সেটা দুদিক থেকে ক্ষতিকারক হতে পারে। একটা হচ্ছে একটার সঙ্গে একটা সংঘর্ষ লেগে গেলে আশেপাশে অনেক বড় বড় স্যাটেলাইট আছে, সেগুলোতে ধ্বংস হতে পারে, এটা বিরাট মারাত্মক ক্যাটাস্ট্রফি তৈরি হতে পারে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে তার নিজস্ব ক্ষতি, সেটা কি, সৌরঝড় স্ট্রোম, যখন সৌরঝড় আসে, সোলার স্ট্রোম, তো তখন কি হয়, এর এত রেডিয়েশন প্রভাব, সেই ওইগুলো জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে এত কোটি টাকা দিয়ে আমি করলাম, নষ্ট হয়ে গেল, তো তার থেকে ভালো আমার সমুদ্রের তলা দিই। বলতে পারছি, আমাদের কানেকশনটা যেমন ইনসিকিউর, যে কোনো মুহূর্তে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তোমরা যে এই কিছুদিন আগে একটা যুদ্ধ হয়েছিল মনে আছে? রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ মনে আছে? তো রাশিয়া কি করেছিল, কুচ করে কেটে দিয়েছে, তার কেটে দিয়েছে, ওই তথ্য দেবো না। ঠিক আছে, তখন জেলেনস্কির নাম শুনেছে? ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি। তো উনি এলন মাস্ককে টুইট করেছে, বলছে ভাই আমার অবস্থা খারাপ, তুমি আমাকে ইন্টারনেট সার্ভিস দাও। ওর লোকেশনে ওখান থেকে স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন দিয়েছে। তো তখন ওই ওদের মানে জেলেনস্কির যে ডিফেন্স আছে, তাদের তো অ্যাক্সেস করতে হচ্ছে না কোথায় কি আছে, তোমার তো প্রবলেম হয়ে যাবে। তো তো ওইখান থেকে থ্রু স্যাটেলাইট থেকে সমস্ত কিছু অ্যাক্সেস করছিল যুদ্ধের সময়। তাহলে বুঝো, এত কিছু কথা বললাম, সব এর সঙ্গে রিলেটেড, নেটওয়ার্কের সঙ্গে রিলেটেড। বুঝতে পারলেন? সুতরাং শুধুমাত্র এই মুখ বুঝে প্র্যাকটিক্যাল করে গেলাম হবে না। এই নলেজ গুলো তোমাদের রাখতে হবে। নলেজ যদি না থাকে, তাহলে তুমি কিন্তু হবে না। বুঝতে পারলেন? তাহলে এই যে ক্লিন হচ্ছে, পরিষ্কার হচ্ছে, তোমার ধারণাগুলো পরিষ্কার হচ্ছে, পরিষ্কার ধারণা রাখো। এখন এই নেটওয়ার্ক বলতে কি বোঝায়, তোমাকে তাহলে পরিষ্কার বুঝতে হবে। নেটওয়ার্ক মানেই তথ্যের আদান প্রদান। আর এখন তথ্যের আদান প্রদান বলতে আমরা ইন্টারনেটকে বুঝি, কিন্তু ইন্টারনেটের আগে এগুলো এসেছিল। আস্তে আস্তে এটা যদি না আসতো, তাহলে ইন্টারনেট আসতো না। যেমন চাকা যদি আবিষ্কার না হতো, তাহলে কি তোমার রকেট আবিষ্কার হতো? হতো না। তাহলে নেটওয়ার্কিং যদি না আসতো, তাহলে ইন্টারনেট আসতো না। ইন্টারনেট অবশ্যই একটা নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা মেশ টপোলজি কে ফলো করে? মেশ টপোলজি কিন্তু ইন্টারনেট যে সিস্টেম, এই মেশ টপোলজি ধরে চলে। মেশ টপোলজি দ্বারাই কিন্তু ইন্টারনেট সিস্টেম চলে। বুঝতে পারলে? কোথাও কোনো জায়গায় কেটে গেলে তো অন্য কোনো পথে তোমার কানেকশনটা থাকবে, চলে যাবে না, কোনো না কোনো স্লো হয়ে যাবে, কিন্তু থাকবে। তো এখানে একটা দেখো প্র্যাকটিক্যাল সাদা ফ্রেম দেখানো হয়েছে, বা ডিস্ক ফাইল যেটাকে বলি, সেটা দেখানো হয়েছে। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কয়েক টিবি হার্ড ডিস্ক। এগুলোর মধ্যেই তোমরা যে গুগল ইউটিউবে যেসব দেখো, ওগুলো এখানে রাখা থাকে, ওগুলো এগুলো শেয়ার করা থাকে। ঠিক আছে,
তো তুমি তখন বাড়িতে বসে বসে দেখছো, হাজার হাজার ভিডিও দেখছো, হাজার হাজার ইউটিউবারকে দেখছো তুমি। হ্যাঁ, তারা এখন ইউটিউবার তো ইনকাম করছে না, যারা ভিউ হচ্ছে দেখছে ইনকাম করছে। অনেকে আবার ইউটিউবার হওয়ার জন্য বিভিন্ন রকম মক টেস্ট করছে, কিভাবে ইউটিউবার হওয়া যায়, এখান থেকে কিভাবে আর্নিং করা যায়, তো সেগুলো নিয়ে করছে। তো সেই তথ্যগুলো কোথায় থাকে? এই ইউটিউবের সার্ভারে। সার্ভার কেরা মেনটেন করে? গুগলের নাম শুনেছি, এরকম আরো আছে, অনেক কোম্পানি আছে। আমাদের যেমন অনপেশিও শুরু করে দিয়েছে গুগলের মতো। তো এরকম অনেক কিছুই আছে। তোমরা দেখো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে তোমাদের যে এই যে লিঙ্কটা করিয়ে দিচ্ছে, যেটাতে তোমরা কানেক্ট করছো, এই যে আজকে আমি কিন্তু এটা ব্রডকাস্ট হচ্ছে, এটা আমার ইউটিউবেও চলে যাচ্ছে, ঠিক আছে, লাইভ ইউটিউবেও আছে। তোমরা বাড়িতে গিয়ে দেখবে আজকে যে ক্লাসটা হলো আমি যে করলাম সেটা ইউটিউবেও দেখতে পাবে। তাহলে এটা কোথায় যাচ্ছে? আমি যে কথা বলছি রেকর্ডিংটা হচ্ছে কোথায়? সার্ভারে রেকর্ডিং হচ্ছে, কিন্তু গুগলের সার্ভারে কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। তুমি আজকে দেখতে পাবে, আমি দিয়ে দেবো, তোমরা বাড়িতে বসে এই যে কথা কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু শুনতে পাবে, সবকিছু মানে আবার দেখে নিতে পারবে, একবার করে দেখে নিতে পারবে। তাহলে এই যা কিছু আজকে ক্লাস করছি তার রেকর্ডিং চলছে, রেকর্ডিংও হয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল এজ লাইভ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, এবং তুমি চাইলে সেটা লাইভ কোথাও দেখিয়ে দিলাম তো চোখের সামনে খুললে, এটা সম্ভব। তো এটা কিভাবে সম্ভব? তাহলে এই ডেটা গুলো কোথায় রাখছে? এই যে আমি কথা বলছি, এত কিছু ক্লাসগুলো নিচ্ছি, কোথায় যাচ্ছে এটা? রেকর্ডিংটা হচ্ছে কিন্তু সেই গুগলের সার্ভারে, বুঝতে পারলে? এই সার্ভারে কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে অনপেসিভি যে সার্ভার আছে সেটাতেও কিন্তু রেকর্ডিং হচ্ছে, ওখানেও কিন্তু রেকর্ডিং হচ্ছে, দুটো জায়গায় কিন্তু রেকর্ডিং হচ্ছে আমার এইগুলো। তো এইটা হচ্ছে সার্ভার ফ্রেম, যেখানে রেকর্ডিং হয়, ফিজিক্যাল একটা ছবি এখানে তোমাদের দেখানো হয়েছে। বাকিগুলোর ফুল ফর্ম গুলো একটু দেখে নেবে, ঠিক আছে, এগুলো ফুল ফর্ম দেখে নেবে। এবার চলে আসি কেবল। তোমাদের একটু আগে বলছিলাম টুইস্টেড পেয়ার কেবল, এই যে সামনে দেখতে হচ্ছে RJ45, এটাকে টুইস্টেড পেয়ার কেবল বলা হয়। কোয়েক্সিয়াল কেবল তোমরা বললাম যে তোমরা একটা সময় টিভি যখন চালাতে কেবল কেবল তার বলা হয়, সেই তারটা হচ্ছে কোয়েক্সিয়াল কেবল। আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। একটু আগে বললাম জিও রাস্তা ধারে পেতেছিল বিভিন্ন ধরনের রঙের তার, তাই না? তো সেটা লাইট বলে পরিষ্কার সাদা, ওটা কোনো ধাতব নয়, অবশ্যই এটা ধাতব কোনো তার নয়, যেটার সাথে লাইট ট্রান্সমিট হয়। লাইটের ফ্রিকোয়েন্সির সাহায্যে কিন্তু তোমার ডেটা ট্রান্সমিট হয়, তবেই কিন্তু এত স্পিডে 5G দিতে পারা সম্ভব, তারের সাহায্যে হলে হতো না, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো চলো দেখি কেবিল গুলো কিরকম দেখতে, যেটার সাথে নেটওয়ার্ক করা হয় বা তথ্যের আদান প্রদান করা হয়, তার তিনটে উৎকৃষ্ট তারের কথা বলি। এই যে সামনে তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবল বা RJ45 কেবল বলা হয়, এটার সাহায্যে নেটওয়ার্ক করা হয়। তো দেখতে এরকম টুইস্টেড কেন করা থাকে, এরকম কেন করা থাকে? কারণ হচ্ছে ধরো তারটা যেখান থেকে যাচ্ছে সেখানে অনেক রকম হ্যাজার্ড থাকতে পারে, অনেক রকম বাধা থাকতে পারে। বাধাগুলো কি হতে পারে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বৈদ্যুতিক প্রভাব, এগুলো থাকলে ওর ভেতর দিয়ে যে ডেটাগুলো যাচ্ছে সেই ডেটাগুলো নষ্ট হয়ে যেতে পারে। কি হতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য দেখা গেছে যে যদি এরকম টুইস্ট করা থাকে তাহলে ওই যে হ্যাজার্ড গুলোর প্রভাব অনেক কম পড়ে, অনেক ভালো থাকে, ডেটাগুলো খুব সুন্দরভাবে যেতে পারে, তার মধ্যে বিকৃতি আসে না, তাই তো? তো সেই জন্য এরকম টুইস্ট করা, জোড়ানো টুইস্ট, জোড়ানো এরকম। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবল, এটাও এক ধরনের নেটওয়ার্ক কেবল, যদিও এটা সস্তা, কাছাকাছি নেটওয়ার্কিং করার জন্য যথেষ্ট ভালো, ঠিক আছে, অনেক দূরে তো আমি করছি না। আর এই হচ্ছে তোমার কোয়েক্সিয়াল কেবল, ভালো করে দেখো, এটা কি কপারের তার মনে পড়ছে? আর তার উপরে ছিল প্লাস্টিক সাদা একটা, তাই তো? এটা কপারের তার ছিল, এই যে মাঝখানটায় তার উপরে কি সাদা একটা প্লাস্টিক ছিল, তারপরে তারের জালিকা ছিল, মনে আছে? তো তারপরে একটা কভার ছিল, তাই না? নীল হলুদ অনেক রকম। তো এইটা একটাই তার, তোমরা মধ্যে একটাই তার কেন এরকম? তো অ্যাকচুয়ালি কিন্তু এটা ডেটা ট্রান্সমিট করার জন্য, নেটওয়ার্কের জন্য কিন্তু এটা ইউজ হতো, ঠিক আছে? তো পরবর্তীকালে এটা তোমার কেবল অপারেটররা তারা এটাকে এই তোমার বিভিন্ন ধরনের চ্যানেল সাবমিট করার জন্য ফ্রিকোয়েন্সি গুলো পাঠায়, যেটাকে আমরা কেবল তার বলে জানি, তাই তো? তাহলে এটা অ্যাকচুয়ালি কি? নেটওয়ার্ক এর জন্য নেটওয়ার্ক কেবল, নাম কি? কোয়েক্সিয়াল কেবল, বুঝতে পারলে? আর এই হচ্ছে তুমি যেটা রাস্তার ধারে দেখেছো, সেই হচ্ছে তোমার ফাইবার অপটিক কেবল, ঠিক আছে, যেটা জিও, এইটা কিন্তু অলরেডি ওরা ইমপ্লিমেন্টেশন করে দিয়েছে, 5G দেবে, তাই তো? 5G দেবে যখন শুরু করে দিয়েছে, সব জায়গায় না হলেও ম্যাক্সিমাম জায়গায় ওরা কভারেজ করে ফেলেছে 5G, তাই তো? তো এখানে দেখো দুটো, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ধাতব নয়,
কিসের? এটা হচ্ছে তোমার ফাইবারের, ঠিক আছে, যেটার সাহায্যে লাইট ট্রান্সমিট করবে। কি? লাইট, আলো। তো ইলেকট্রনের গতি বেশি না আলোর গতি বেশি? আলোর গতি বেশি। তাহলে যার গতি বেশি হবে সে তো দ্রুত তথ্য নিয়ে চলে যাবে, তাই তো? তাহলে সেই জন্য এখানে যারা যারা যে সকল কোম্পানি এই ফাইবার অপটিক কেবল ইমপ্লিমেন্টেশন করেছে তারা এখন 5G দিতে পারছে। সবাই কিন্তু দিতে পারবে না, যারা দিতে পারবে, যারা ইমপ্লিমেন্টেশন করে ফেলেছে। বোঝা গেল? তাহলে একটা রিসিভিং এর জন্য একটা ট্রান্সমিট, একটা নিচ্ছে একটা দিচ্ছে, ঠিক আছে? তো দুটো জিনিস এখানে আছে, এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। বোঝা গেল? এবার চলে আসি হাবস। হাবস অ্যাকচুয়ালি কি এরকম দেখতে লাগে, মানে একটা জায়গা থেকে আরো 3টে বা 4টে তুমি অ্যাক্সেস করতে পারবে। একটা জায়গা থেকে আরো 3-4টে টার্মিনাল তৈরি করতে পারবে। তোমার কাছে একটা লিঙ্ক দিয়েছি, সেখান থেকে আরো 5টা লিঙ্ক তুমি তৈরি করতে পারবে। তো এগুলোকে বলা হচ্ছে হাব, ঠিক আছে? ব্রিজ কাকে বলে? ব্রিজ গুলো সাধারণত একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মাঝখানে ব্রিজ গুলো থাকে। তো এইটা কেন থাকে? কারণ হচ্ছে কোনো তথ্য বা ইনফরমেশনকে তুমি চাইলে, ধরো চীন, চীন তো কিন্তু ফেসবুক ইউজ করে না, পুরো দেশের মধ্যে বন্ধ। তো এটা কি করে সম্ভব? কারণ মানে ওই একটা পার্টিকুলার হার্ডওয়্যারের সাহায্যে কিন্তু তোমার একটা ট্রান্সমিট হয়। তুমি যখন তখন যে কোনো দেশে যা কিছু তুমি দেখতে পারবে না। এখানে যদি যেমন সেই কিছুদিন আগে বললাম না, এখানে টিকটক বন্ধ হয়ে গেছিল, তো বন্ধটা হচ্ছে কোথেকে? এইখান থেকে। তো এইটা বন্ধ করে দেওয়া মানে তুমি দেখতে পাবে না, আমাদের দেশে আর চলবে না, তো সেটাকে ব্লক করে দেওয়া সম্ভব। তো এগুলো এইরকম ভাবে আলাদা আলাদা ভাবে আলাদা দেশের জন্য গেটওয়ে থাকে, সেই গেটওয়ে পার হয়ে কিন্তু তাকে আসতে হয় তথ্যগুলো, এরকম হবে। তবে হ্যাঁ, আগামী দিনে যখন ওই যে এলন মাস্কের কথা হলো, তখন কিন্তু অন স্যাটেলাইট থেকে তুমি অনেক তথ্য পেয়ে যাবে, তখন তো আর ব্যাপারটা থাকবে না। কিন্তু সেখানে কিন্তু এটিকেট মানতে হয় বিভিন্ন দেশের। তুমি ধরো, দেশের তো সার্বভৌমত্ব আছে, কোন যে কোনো দেশের একটা সার্বভৌমত্ব থাকে স্ট্র্যাটেজিক্যালি। সে তো চাইবে না যে তোমার দেশের তথ্য সব নিয়ে নিক। 1, 2, ওই ইন্টারনেট থেকে তুমি সমস্ত দেশের তথ্য তোমার কাছে আসুক, আবার তোমার দেশের তথ্য অন্য জায়গায় চলে যাবে। তো এরকম অনেক কিছু বিষয় থাকে। তো সেই জন্য যে সকল কোম্পানি বা যে সকল অর্গানাইজেশন এগুলো তার দেশে প্রোভাইড করবে, একটা রুলস রেগুলেশন তাকে মেনটেন করতে হয়, সেটাতে সিগনেচার করতে হয়, সাইন করতে হয়। যদি সেগুলো ভায়োলেশন করে, তখন কিন্তু সেই দেশ সেই কোম্পানির বিরুদ্ধে স্টেপ নিতে পারে। বোঝা গেল? তো সেটা করতে পারে, আইনত সেটা করতে পারে। তাহলে তুমি যদিও কোনো দেশের সঙ্গে এরকম কিছু প্রোভাইড করো, ধরো স্যাটেলাইট থেকে তুমি ইন্টারনেট কানেকশন দেবে, তাহলে সেই দেশের সঙ্গে চুক্তি করতে হবে, তবে সেই দেশের মানুষকে সেটা প্রোভাইড করা সম্ভব, নচেত তুমি পাবে না। বোঝা গেল? তো এই হচ্ছে ব্রিজ। ব্রিজের কথা বললাম। ব্রিজ জিনিসটা কি এরকম থাকে, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মাঝখানে থাকে, এখানে তথ্য ধরো আদান প্রদান করার ক্ষেত্রে যদি মনে হয় কোনো একটা ওয়েবসাইটকে বন্ধ করতে হবে, তাহলে সেই ব্রিজ থেকে বন্ধ করে দেবে, তাহলে ওইটা পাস আউট হবে না। বোঝা গেল? রাউটার কি করে? রাউটার হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু নেটওয়ার্ক ডিভাইস দ্যাট সার্ভিস অ্যাজ এ ব্রাউজার এবং রাউটারের মতো কাজ করবে, ঠিক আছে? ব্রিজ এবং রাউটারের মতো কাজ করবে। ব্রিজ এবং রাউটার, ব্রিজটা কি বললাম, আর রাউটারটা কি? রাউটার অ্যাকচুয়ালি ট্রান্সমিট করে, এটাকে বাড়িয়ে দেয়, ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে, ঠিক আছে? অনেকটা দূর চলে গেলে ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, সেটাকে আবার বাড়িয়ে দেয়। সরি, রাউটারটা হচ্ছে এর মতো কাজ করে, ট্রাফিকের মতো। রাউটারটা হচ্ছে ট্রাফিকের মতো কাজ করে, মানে কোনটা কোন দিকে, তথ্যটা কোন দিকে যাবে তার রিডাইরেকশন করে। মানে এই তথ্যটা ওইদিকে যাবে, এই তথ্যটা ওই দেশে যাবে, ওই তথ্যটা ওইখানে যাবে, সেই তথ্যটা ওইখানে যাবে। তো এই রিডাইরেক্ট করে, ট্রাফিকের কাজ করে। হ্যাঁ, ট্রাফিকের কাজ করে। তাহলে তথ্যটাকে ট্রাফিকটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে রাউটার, ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? পুলিশ, ট্রাফিক পুলিশ কি কাজ করে? কোন গাড়িটা কোন দিকে যাবে, এই আসতে তুমি দাঁড়াও, তারপরে এই যাবে। তো এরকম এই যে সারা পৃথিবী জুড়ে আজকে তুমি এত কিছু দেখছো, এত কিছু হচ্ছে, সবই কিন্তু এই ট্রাফিকে কিন্তু ডেটা ট্রাফিক হচ্ছে, কিন্তু ট্রাফিক হচ্ছে, কিন্তু এই ট্রাফিক গুলো কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু রাউটার কাজ করছে। বোঝা গেল? তো এরকম ব্যাকএন্ডে অনেক কিছু কাজ হচ্ছে যেগুলো আমরা জানি না, কিন্তু সেইগুলো সম্বন্ধে তো জানতে হবে, কথাগুলো তো বুঝতে হবে। তো সেই জন্য থিওরি ক্লাসটা তোমাদের খুবই জরুরি, না যদি জানো তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে, বুঝতে পারবে না। কোনো একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তোমার মাথার মধ্যে চলে যাচ্ছে, কিছুই বুঝতে পারছো না। তো জিনিসটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে ব্রাউজার। তাহলে মোটামুটি হলো। এবার হচ্ছে ডোমেইন কাকে বলবে, টপ লেভেল ডোমেইন বা ডিএনএস কাকে বলা হয়।
যেমন আমরা এখানে ওয়েবসাইট চলে আসছি, যদি তুমি কোনো একটা ওয়েবসাইট খোলো তাহলে কি খুলতে হবে, www.banglarbook.com বা তোমার যে কোনো নাম দিয়ে তোমার নামেই হয়তো একটা ওয়েবসাইট খুলবে, তাহলে .com.org এই যে কথাগুলো থাকে এগুলো কিন্তু ডোমেইনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এখন ইন্টারনেট কানেকশন তুমি নিতে গেলে, ইন্টারনেট কানেকশন নিলে কানেকশনের পরে তুমি যে কোনো সাইটে ওয়েবসাইটে গেলে হয়তো .com আছে, .org আছে, .gov আছে, .in এইসব থাকবে না, এসবের বাইরে কিছু আছে। তাহলে এখানে সাইটে ঢুকতে গেলেই এই ডোমেইনটা তোমার দেখতেই হবে, সেটা .org হতে পারে, .edu হতে পারে, .in হতে পারে, .china, .uk মানে ইউনাইটেড কিংডম। তো এইগুলো থাকে, এগুলো হচ্ছে ডোমেইনের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এই হচ্ছে ডোমেইন। ডোমেইন কাকে বলে, এটা কি ডোমেইন বলে, .com, .gov, .in এগুলো দেখো, .gov, .mil এগুলো থাকে। তো এগুলো হচ্ছে ডোমেইনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো মোটামুটি এই হলো নেটওয়ার্ক সিস্টেম টোটালি যেটা বললাম। তো নেটওয়ার্কের ক্ষেত্রে অনেক কিছু এতক্ষণ ধরে আলোচনা হলো, এখান থেকে তোমার প্রশ্নপত্র আসবে, এগুলো আসবে শর্ট কোশ্চেন গুলো, এগুলো লিখে নেবে, ফুল ফর্ম টুল ফর্ম যা থাকবে লিখে নেবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। আমি কিন্তু দেখতে ধরবো, এটা এখান থেকে ধরবো। আর আজকে যেটা ক্লাস করে গেলে এটার ভিডিওগ্রাফিও থাকছে, আর তোমার এটা দিয়ে দিচ্ছি, এটা যে পুরো এটা পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। আজকেই বসে গেলে কিন্তু ইংরেজিতে লিখে নেবে, বিষয়টা বুঝে গেলে লিখে নেবে। আর এতক্ষণ ধরে গল্পই বললাম, কিন্তু এটা নলেজটা তোমার রাখতে হবে, কি জিনিসটা কি, তাই না। তাহলে নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্ক কি, কোথা থেকে কিভাবে ইন্টারনেট এলো, আজকে ইন্টারনেটের জন্ম কিন্তু এখান থেকে হলো। আজকে ইন্টারনেট বিষয়ে বললাম না, কিন্তু সবটাই হলো নেটওয়ার্ক নিয়ে। নেটওয়ার্কটা কিন্তু ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগের গল্প, এটা যদি না আসতো তাহলে ইন্টারনেট আসতো না, তার গল্পগুলো এতক্ষণ বলে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি গ্রুপে দিয়ে দিলে ভালো করে এগুলো লিখে নেবে সবাই, ঠিক আছে। খাতায় নাও, খাতায় সই করে যাবে শুনে।